দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছি আমি সুখন সরকার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত ৮টায় থাকছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ছন্দে ফিরেছে মাঠের খেলা এ বিষয়ে। আলোচনার জন্য সাথে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার শামসুর রহমান শুভ ও সাবেক জাতীয় ফুটবলার জাহিদ হাসান এমিলি। আমরা গেম অনে স্বাগত জানাচ্ছি আপনাদের। প্রথমেই যেতে চাই ক্রিকেট এবং ফুটবল দুটোই কিন্তু ছন্দে আছে বাংলাদেশে। ক্রিকেটে যেমন বাংলাদেশের একটি নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম, ঠিক ফুটবলেও কিন্তু নতুন ইতিহাস গড়েছে ফুটবলাররা ভারতকে হারিয়ে। সবকিছু মিলিয়ে আমরা প্রথমে ক্রিকেট নিয়ে একটু আলোচনা করতে চাই এবং ক্রিকেটে ২০ বছরের কেরিয়ার মুশফিকুর রহিমের এবং এই ২০ বছরে তিনি তার নিজের কেরিয়ারকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় এবং গড়েছেন বিশ্ব রেকর্ড। বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে ১০০তম টেস্টে সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে। আমরা একটু কথা বলতে চাই এই বিষয় নিয়ে। প্রথমে আমাদের সঙ্গে তার মুশফিকুর রহিমের সঙ্গে বড় হয়েছেন এরকম দুইজন মানুষই আছেন এবং প্রথমে শামসুর রহমান শুভর কাছে যেতে চাই। তিনি মুশফিকুর রহিমের একই ব্যাচে বিকেএসপিতে পড়েছেন এবং জাহিদ হাসান এমিলি তিনিও মুশফিকুর রহিমের এক ব্যাচ সিনিয়র বিকেএসপিতেই পড়েছেন। সবকিছু মিলে আলোচনা শুরু করতে চাই। শুভ, মুশফিকের সঙ্গে আপনি একসঙ্গেই পড়েছেন বিকেএসপিতে এবং একই ব্যাচের, সবকিছু মিলিয়ে মুশফিককে আসলে কেমন দেখেছেন ছোটবেলা থেকে? দেখেন, মুশফিক সবসময় খুব সিরিয়াস একজন পার্সন ছিল। একদম ২০০০ সাল থেকে এখন পর্যন্ত স্টিল নাও ওর ক্যারেক্টার একদম সেম আছে। বাট অ্যাজ এ মানুষ হিসাবে আমি বলবো যে খুবই পিওর একজন মানুষ, খুবই অনেস্ট ভাবে চলাফেরা করে। আর অ্যাজ এ প্লেয়ার তো আসলে সত্যি কথা বলতে ওর ব্যাপারে যাই বলবো, আমার মনে হয় ও নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে ওর জন্য এই কথাগুলো ছোট হয়ে যাবে। তো অতএব আমরা সবাই জানি যে ও কি করতে পারে বা কি করে। তো এখন আমার কাছে একটাই অনুরোধ থাকবে যে ও লাস্ট যত বছরই বাংলাদেশের ফরে খেলবে ও যাতে এই খেলাটাকে এনজয় করে, ও যাতে প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তগুলো এনজয় করে, ওর ফ্যামিলি যাতে এনজয় করে। তো আমি এই দোয়াই করব যে যত বছরই খেলুক বাংলাদেশের হয়ে ও এইভাবেই খেলবে, বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যখন ছোটবেলায় একসাথে বিকেএসপিতে ভর্তি হন এবং আপনারা যখন ছোটবেলায় একসাথে প্র্যাকটিস করতেন, একই প্র্যাকটিস সেশনে কিন্তু আপনারা একসাথে থেকেছেন এবং আপনি হাউসে বলেন সব জায়গাতে আপনারা সবাই একসাথেই সবকিছু করেছেন, একদম খাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম সন্ধ্যা ঘুমাতে যাওয়া পর্যন্ত। তো মুশফিককে দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে সে এই পর্যায়ে যেতে পারবে? আপনি তো তার সাথে একই ব্যাচে প্র্যাকটিস করেছেন, ন্যাশনাল টিমও খেলেছেন। দেখেন, প্রথম দিকে তো আসলে এটা আমরা প্লেয়াররা তো আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। বাট একটা সময় যখন গিয়েছে তখন কিন্তু মনে হয়েছে ও বাংলাদেশের জন্য লম্বা সময় খেলার জন্যই এসেছে। কারণ কি, ওর মধ্যে ওই ডেডিকেশনটা ছিল, ওর মধ্যে ওই হাঙ্গারনেসটা ছিল সবসময়, যে কষ্ট করার, কিভাবে কষ্ট করতে হবে এবং কিভাবে নিজেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে এবং ওই লেভেলটা অ্যাচিভ করার পরে ওই লেভেলটা কিভাবে কন্টিনিউয়াসলি আপনি রাখতে হবে, সেই জিনিসটা কিন্তু ও সবসময় মেনটেন করে। তো আমি মনে করি যে ও যেভাবেই নিজেকে তৈরি করেছে এটা সত্যি একটা এক্সাম্পল সেট করেছে ও নিজেকে সবার কাছে। শুভ, আমি একটু এমিলির কাছে যেতে চাই। জাহিদ হাসান এমিলি, আপনি কিন্তু আসলে বিকেএসপিতে মুশফিকুর রহিমের সিনিয়র ছিলেন এবং একদম বাচ্চাকাল, যখন বয়স ১২ বছর বা ১১ বছর, সেই সময় থেকে আপনি দেখেছেন। হয়তো আপনার বয়স তখন ১৩ বছর, মুশফিকের বয়স ১২ বছর। সো মুশফিকের যে শৃঙ্খলা বা হচ্ছে ডিসিপ্লিন, সো এই জিনিসটা কেমন দেখেছেন? ধন্যবাদ আপনাকে। অলমোস্ট ডিটেলস শুভ বলছে, শুভ যেহেতু অনেক ক্লোজ ফ্রেন্ড। আর একটা ব্যাপার হলো যে আমরা যখন 99-এ বিকেএসপিতে ভর্তি হই, শুভরা ২০০০ সালে ভর্তি হয় আর কি। তো আমাদের যেহেতু একবার জুনিয়র এবং আমরা সবসময় দেখেছি যে আমরা তো ফুটবল মাঠে ট্রেনিং করতাম, ওরা আমাদের পাশ থেকে ব্যাগ নিয়ে যেত ট্রেনিংয়ে। তো এইটা আসলে বিশ্লেষণটা অনেক ডিটেলস। যদি মুশফিক সম্পর্কে বলতে চান, প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু ক্যারেক্টার আলাদা আলাদা। হ্যাঁ, তো মুশফিকের ক্যারেক্টারটা কিন্তু আমার কাছে মনে হয় যে বিকেএসপি থেকেই সে আসলে এটাকে, তার চরিত্রটাকে কিন্তু এই পর্যন্ত সে টেনে নিয়ে আসছে। বিকজ আমরা দেখতাম যে একটা দলে যখন ২০ জন প্লেয়ার থাকে, ২০ জন প্লেয়ারের চরিত্র কিন্তু আলাদা আলাদা থাকে। তো মুশফিক যেটা হলো যে ওর সিনসিয়ারিটি, ডিসিপ্লিন, এটা আমরা বিকেএসপি থেকেই দেখেছি। কারণ যখন ট্রেনিং করতো তখন কিন্তু কোচেরাই বলতো যে এই ছেলেটার ডিসিপ্লিন, এই ছেলেটার সিনসিয়ারিটি বেশি। তো এটা তো আসলে আমাদের কানে আসতো। তো বিকেএসপিতে থাকা অবস্থায় কিন্তু মুশফিকের ব্যাপার আলাদা করে কিন্তু আমরা জানতাম।
অ্যাট দ্য সেম টাইম আপনি যে শুরুতে যেটা বলেছেন যে 11 জন টেস্ট প্লেয়ার আসলে বিশ্বে তার যে 100টা টেস্ট খেলেছে সেখানে সেঞ্চুরি করেছে, তো এটা তো আমি বলবো যে বাংলাদেশের এই প্রেক্ষাপট থেকে এটা বিরল একটা অর্জন, এটা তো চিন্তাই করা যায় না আমাদের এই জায়গা থেকে। তো সেটা সে করে দেখিয়েছে, দ্যাট মিনস হি ইজ ভেরি ডিসিপ্লিন গাই, এবং তার নামের পিছনে কিন্তু একটা মিস্টার ডিপেন্ডেবল আছে আমি যতটুকু জানি। তো এটা তো আসলে সে তো ওইটা সে তৈরি করেছে, এটা তো সে পারফরমেন্স দিয়ে কিন্তু সেটাকে তৈরি করেছে, এবং আমি যতটুকু জানি হি ইজ ভেরি হাম্বল পারসন, এবং ট্রেনিং সেশনের ব্যাপারে তার কাছে কোনো কনসিডারেশন নাই। হ্যাঁ, অনেক সময় দেখেছি সকালবেলা সে একা একা রানিং সেশন করেছে, অনেক ভিডিওতে দেখেছি সে একা একা জিম ওয়ার্ক করেছে, সব ব্যাটিং নক করেছে। তো এটা তো আসলে তার একটা আলাদা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলির কারণেই কিন্তু সে এই টেস্ট ক্যারিয়ার 20 বছর টেনে নিয়ে আসছে। তো এটা তো আমি বলবো যে আনবিলিভেবল একটা রেকর্ড। এবং বিকেএসপিতে যেটা বলেছেন আমি সবসময় দেখতাম হি ইজ ভেরি পোলাইট পারসন, এবং প্র্যাকটিস এবং সিনসিয়ারিটির ব্যাপারে তার কোনো কনসিডারেশন ছিল না, এবং কোচেরাও তাকে অন্যভাবে দেখতো। সুতরাং যার কারণেই কিন্তু আসলে তার এই এত বড় অ্যাচিভমেন্ট এবং এত বড় ক্যারিয়ার। আর একটা প্রশ্ন আসতেছে, সেটি হচ্ছে যে মুশফিককে তো সবাই মিতু নাম বলে ডাকতো, এবং অরিজিনালি হচ্ছে ডাক নামটা হচ্ছে মিতু। সো আপনি তো সিনিয়র ছিলেন, ওই সময় দেখে কি আসলে কোনো প্রত্যাশা তৈরি হয়েছিল যে না এই ছেলেটা ভালো করতে পারে, বা এই ছেলেটা ভবিষ্যতে কিছু একটা করবে, সামথিং? না, ওরা তো আসলে বিকেএসপি থেকেই কিন্তু আসলে দেখবেন ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু পার্টিসিপেট করছে, আন্ডার 15 আমি যদি ভুল না করে থাকি। আমি দেখতাম যে ওরা ট্যুর করে আসছে, ওরা বিসিবির আন্ডারে দেশের বাইরে খেলতে গিয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচগুলি কিন্তু তখন থেকে স্টার্ট করেছে মুশফিক, সাকিব, শুভ যারাই ছিল, এবং আমাদের ব্যাচে আমাদের ফ্রেন্ডরাও। তো ওরা কিন্তু তখনই আসলে জানান দিয়েছিল যে ওরা আসলে ওদের ক্যারিয়ারটা কোথায় নিয়ে যাবে, এবং ওই সময়টা আমার কাছে মনে হয় যে বিকেএসপির একটা বড় ব্যাচ তৈরি হয়েছে, এবং যারা কিন্তু একটা সময় বাংলাদেশ ক্রিকেট কিন্তু আমার কাছে মনে হয় যে এই পর্যায়ে আসার পিছনে কিন্তু ওই ব্যাচটা মানে লাইক 2000-2001-এর যে ব্যাচগুলি ছিল তারাই কিন্তু ক্রিকেটটাকে আমার কাছে মনে হয় যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যদি আমি স্পেসিফিকভাবে কিছু নামই বলি, লাইক মুশফিক, সাকিব আল হাসান, আমাদের ব্যাচে ধীমান ঘোষ ছিল, নাজমুল ছিল, শুভদের ব্যাচে আরো অনেক ট্যালেন্ট প্লেয়ার ছিল, যারা কিনা শুভ, সারওয়ার্দী শুভ, মানে শামসুর রহমান শুভ এবং সারওয়ার্দী শুভ, ওরাই কিন্তু আসলে ক্রিকেটটাকে আমার কাছে মনে হয় যে একটা আমরা একটি স্টোরি দেখে আসতে চাই। মুশফিক যেদিন সেঞ্চুরি করলো এবং সেই সেঞ্চুরিটা সে কিভাবে করলো সেই গল্পটা আমরা একটু শুনে আসতে চাই। দর্শক আপনারা দেখুন আজকের এপিসোডে মুশফিক সেঞ্চুরি কিভাবে করলো এবং শেষ পর্যন্ত সেঞ্চুরিটা কিভাবে হলো। 20 বছর আগে ক্রিকেটের তীর্থ লর্ডসে প্রথম টেস্টের মধ্য দিয়ে যে মুশফিকের শুরু, সেই মিস্টার ডিপেন্ডেবলই নিজের 100তম টেস্টে সেঞ্চুরির মাইল ফলকে পৌঁছে গেলেন। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে 1 রান নিয়ে 100তম টেস্টের 17 রানকারী হিসেবে বিশ্ব ক্রিকেটের 11 নম্বর জায়গাটি নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। একই সঙ্গে বাংলাদেশের হয়ে প্রথম 100তম টেস্ট খেলে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। এর আগে বুধবার মিরপুর টেস্টের বিকেলে 99 রানে অপরাজিত থেকে দিন শেষ করে মুশি। দীর্ঘ 17 ঘন্টা পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অপেক্ষায় রেখে অবশেষে ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ব্যাটার। ক্যারিয়ারের 13 নম্বর সেঞ্চুরির আগে মুশফিক 99 টেস্টে 182 ইনিংসে রান করেছেন 6351। তার নামের পাশে অর্ধশতক 27টি। আবরার আল দাইয়ান, নিউজ 24। শুভ, দেখলেন মুশফিক সেঞ্চুরি করলো, এই ইনিংসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, অসাধারণ ইনিংস খেলেছে ও। কীভাবে শুরু করতে হবে, কতটুকু সময় নিতে হবে। অন্যান্য ব্যাটসম্যান হলে আসলে আমি মনে করতাম যে ওই দিনই 100টা করে ফেলবে, হ্যাঁ, সামহাও কোনো না কোনো সময়। বাট মুশফিক নিজের ওই টেম্পোটাকে নিজেকে কন্ট্রোল করেছে এবং ওই দিনটাকে কিন্তু 99 রানে নট আউট ছিল, এবং পরের দিন গিয়ে ফার্স্ট ওভারে আপনার পুরো ওভারটা ডট যায়, কোনো রান হয়নি, কিন্তু তারপরের ওভারে কিন্তু ফার্স্ট বলে স্কোয়ার লেগে কবজির মোচড়ে ঘুরিয়ে কিন্তু একটা রান করে এবং 100টা পূরণ করে। তো এতেই বোঝা যায় যে আসলে কত পরিণত ব্যাটসম্যান ও কিভাবে খেলাটাকে স্টার্ট করতে হবে, কিভাবে ওই টেম্পোটাকে ধরে রাখতে হবে, কিভাবে সামনের দিকে নিতে হবে, এই সব কিছু ওর মুখস্থ খেলা এখন বর্তমানে যদি আপনি ওর ব্যাটিং দেখেন। না, যখন
99 করার পরে দিন শেষ হলো, তখন আসলে আফসোসটা হয়েছিল কিনা বা টেনশন কাজ করছিল কিনা? টু বি অনেস্ট, আমার একটা বিন্দু টেনশন হয়নি। কারণ কি, ও জানে, কারণ আমরা যখন থেকে ওকে চিনি, ও এরকম ইনিংস অনেকবার খেলেছে, যে নট আউট থেকেছে, নট আউট থাকার অভ্যাসটা ওর ছোটবেলা থেকেই আছে। তো অতএব আমি মনে করি যে ওর এই টোটাল পরীক্ষাটা না, ওর এটা কমন পড়া পরীক্ষা। তো এটা ও জানে যে ও কীভাবে নিজের টেম্পোটাকে ধরতে হবে। কিন্তু পরের দিন যখন 6টা বল ডট হলো, তখন তো মনে হচ্ছিল যে প্রেসারে পড়ে গেছে। ওই 6টা বলের মধ্যে একটা বল আসলে ও ভেরি লাকি যে ও আউট হয়নি। লাস্ট বলটা খুব সম্ভবত, যদি ভুল না বলি, তো ওইটা খুব সামনে থেকে টার্ন করে চলে গেছে। ওইটা খুবই অসাধারণ একটা বল ছিল, মানে খুবই লাকি আমি বলবো যে মুশফিক, যে ওই বলটা আউট হয়নি। আমরাও দোয়া করছিলাম যে না, যে ওর একটা 100টা হোক, এই 100টা হোক। না, অনেকেই বলছিল কিন্তু যে হচ্ছে আগের দিন যদি সেঞ্চুরিটা হতো, তাহলে মুশফিক পরের দিন ইনিংসটা আরো লম্বা করতে পারতো হয়তোবা। 6টা বল ডটের পরে যখন সে সেঞ্চুরি করেছে, তখন প্রেশারটা কিছুটা লুজ হলেও ইনিংসটা আসলে লম্বা হয় নাই, যেটা মানুষ বলছে বা সাধারণ ভক্তরা বলছে। না, সাধারণ মানুষ তো অনেক কিছুই বলে, হ্যাঁ, তো সব কিছু তো আসলে ক্রিকেটের সাথে আপনার অনেক কিছুই আপনার যাবে না। বাট তারপরেও দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো আল্লাহ লিখেই রাখছে ও 105 রান করবে। এখন ও যত কিছুই করুক, ওই জায়গায় যেই ও আউট হবে, এটা সব কিছুই আগে থেকেই করা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ও, আমি যেটা বারবার বলছি যে ও জানে ওর খেলাটা ও কীভাবে স্টার্ট করবে, কিভাবে খেলবে। তো এখন ও, এটা তো এমনও হইতে পারতো যে আগের দিনও আউট হইতে পারতো, হ্যাঁ, তখন তো আর সবাই উস আস বলতো না। জাহিদ হাসান এমএলএ, আপনার কাছে একটু আসি। আপনি ফুটবলার, ক্রিকেট অপছন্দ নিশ্চিত করেন না, ক্রিকেট খেলাটা নিশ্চিত দেখেন। যেহেতু মুশফিক আপনার জুনিয়র ছিল, ছোট ভাই, তার খেলাটা আসলে কেমন লাগে, উপভোগ করেন কেমন? না, ক্রিকেট আমি সবসময় এনজয় করি। আমি বিকেএসপিতে রিক্রিয়েশন যে ডে থাকতো, সেদিনও কিন্তু ক্রিকেটই খেলতাম, এবং আমি দেখতাম যে ওরা ফুটবল খেলতো। হ্যাঁ, সত্যি কথা যেটা, এবং ফুটবল ক্রিকেটের ভিতরে আমাদের ভিতরে কিন্তু একটা অন্যরকম রিলেশন বিল্ড আপ হয়েছে বিকেএসপি থেকে। শুভদের সাথে আমাদের একটা ছোট ভাই বড় ভাই রিলেশন কিন্তু এখনও রয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে মুশফিকের নাম কিন্তু ছিল মিতু, আমরা ওকে মিতু বলেই ডাকতাম। সাকিবের নাম আমি কোনোদিন সাকিব বলি না, ওরে ফয়সাল বলে ডাকতাম। তো এই ধরনের রিলেশন কিন্তু বিকেএসপি থেকে আমাদের ভিতরে ছিল। এট দ্য সেম টাইম আপনার যেমন ক্রিকেট খেলাটা, অবশ্যই আমি যখনই সময় পেয়ে বাংলাদেশের খেলা দেখি, এবং আমি নিজেও চাচ্ছিলাম যে মুশফিক এই ইনিংসটাতে সেঞ্চুরি করুক। হ্যাঁ, আমি পুরো খেলাটা দেখিনি, বাট আমি মনে মনে চাচ্ছিলাম যে সেঞ্চুরি করুক, কারণ এবং এটা তো একটা হিস্ট্রি হয়ে গিয়েছে, এবং ওর কেরিয়ার শেষে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে বিশাল একটা অ্যাচিভমেন্ট ওর লাইফে থাকবে। এবং আপনি রিপোর্টেই বলেছেন যে সর্বকালের সেরা ব্যাটার, আমিও সেটা চিন্তা করি যে আমাদের হিস্ট্রিতে মুশফিক হিজ দ্য হাই, মানে আমার মনে হয় যে অল টাইম বেস্ট ব্যাটার আর কি, এটা বলতেই হবে। তো এটা তো আসলে তার ডিসিপ্লিন সব কিছু মিলেই আমি তাকে যত কাছ থেকে দেখেছি, সেটা এটা মেনটেন করে আসে সে বিকেএসপি ক্যারিয়ার থেকে, লাইফ থেকেই। তো খেলাটা এনজয় হয়েছে। মুশফিক নট অনলি টেস্ট ক্রিকেট, ওয়ান ডে, তারপরে টি20, সব জায়গায় কিন্তু সে সবসময় কিন্তু ভালো করেছে। এবং শুভ যেটা বলেছে যে খেলাটা কীভাবে খেলতে হয়, মুশফিক হি নোজ হাউ টু প্লে, মানে এবং সিচুয়েশন বুঝে কিন্তু সে সেটা খেলার চেষ্টা করে। এবং এই জন্যই কিন্তু তার ওই যে শুরুতেই বলছিলাম যে মিস্টার ডিপেন্ডেবল, তো আসলে তার নামটা এমনি হয়নি। অনেক ইনিংস আছে তার কেরিয়ারে যে বাংলাদেশ খুব চাপে রয়েছে, সেখান থেকে সে ধৈর্য ধরে কিন্তু ইনিংসগুলি সে ক্যারি করছে। আর একটা ব্যাপার হচ্ছে মুশফিক ইজ ভেরি প্যাশন, মানে ওর অনেক ধৈর্য। আমি যদি ভুল না করি, তো একজন ধৈর্যশীল ক্রিকেটার সবসময় কিন্তু সাকসেস হবে। হ্যাঁ, কারণ আলোচনা সমালোচনা কিন্তু মুশফিক নিয়ে বহুত হয়েছে, আমরা দেখেছি, বাট ও কিন্তু কখনো তেমন কোনো ওইটাকে গায়ে লাগেনি। বাট আমার একটা কনসার্নের জায়গা হলো যে ফুটবল বলেন, ক্রিকেটার বলেন, আমরা সবসময় একটা দেখি যে একজন প্লেয়ার যখন অনেক লং কেরিয়ার বিল্ড আপ করে যায়, তখন আসলে তার এন্ডটা ভালো হয় না। হ্যাঁ, এটা আমি বিগত দিনে ফুটবল ক্রিকেট এভরিওয়ার আমি সব জায়গায় আমাদের এই সার্কুলেটে দেখেছি। তো মুশফিককে নিয়ে আমার টেনশন যেটা হলো যে মুশফিক যেটা করে দেখিয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটকে একটা অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে। তো আমি চাই শুভ যেটা বলছো, ক্রিকেটটা এনজয় করুক লাস্ট ডে পর্যন্ত, এবং রেসপেক্টের জায়গাটা যেন ক্রিকেট বোর্ড বা সবাই আমরা যারা আছি, যে শেষটা যেন ভালো হয়। কারণ বিগত দিনে যারা মুশফিকের লেভেলে প্লেয়ার ছিল, বা আমাদের ফুটবলেও যারা লিজেন্ড প্লেয়ার ছিল, তাদের শেষটা খুব ভালো হয় না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, বিকেএসপিতে আপনারা দুজনেই ছিলেন, মুশফিকের পেছনে মনে হয় নিশ্চিত নামাজ পড়া হয়েছে, কারণ ইমামতিটা কিন্তু খারাপ করতো না। সো এই ক্ষেত্রে আসলে শুভ, আপনি মুশফিকের পেছনে নামাজ পড়েছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেকবারই পড়া হয়েছে ওর ইয়েতে। আমরা আপনার ওই আমাদের
ফ্লোরটাতে অনেক বড় ছিল বিকেএসপিতে, তো ওইখানে একটা কোণার মধ্যে নামাজের স্থান ছিল, এটা আপনাদের ফ্লোরেও ছিল। হ্যাঁ, তো আমরা ও আজান দিত, নামাজ পড়তো, তো আমরা সবাই এসে দাঁড়াতাম। তো এরকম আর কি, যে দেখেন ও সবসময় এই জিনিসটা করতো এবং ক্লাস 7 থেকে স্টিল নাও এখন পর্যন্ত এই নামাজ পড়া। এবং আমরা যদি ভুল না করে থাকি, মুশফিকের আরেকটা বড় গুণ আছে, শুভ ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি যতটুকু জানি সবকিছু মিলে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা এই বিষয় নিয়েও আসবো এবং মুশফিকের সামনের ভবিষ্যৎ যেন আরো ভালো হয়, সবকিছু মিলিয়ে তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারাও চান যে মুশফিক যেন সামনে আরও টেস্ট খেলতে পারে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত গেম ওয়ানে। আমরা কথা বলছিলাম মুশফিকুর রহিমের ইতিহাস গড়া নিয়ে এবং ফুটবল নিয়েও আমরা আলোচনা করব। শুরুতেই, বিরতি থেকে ফিরে শুরুতেই আমরা দেখে আসতে চাই একটি গল্প, যে গল্পটা আসলে 19 বছর আগে তৈরি হয়েছিল। যে মুশফিকুর রহিম 2006 সালে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে নামে, সেই টেস্ট ম্যাচ থেকে কিন্তু ছিটকে যায় খালিদ মাসুদ পাইলট, এবং সে সময়কার দেশসেরা এই কিপারকে বাদ কেন দেওয়া হলো, তো তখন কিন্তু এটি নিয়ে প্রশ্ন উঠেছিল এবং মানুষজন কিন্তু খুব কিউরিওসিটি ছিল মানুষের মধ্যে। সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পেয়েছি 19 বছর পর, এবং খালিদ মাসুদ পাইলট বলেছেন যে সে সময় মুশফিককে সুযোগ দেওয়ার জন্য নিজে সরে গিয়েছিলেন। আমরা সেই গল্পটা একটু শুনে আসতে চাই, তারপরে ফিরবো আলোচনায়। 2006 সাল, শ্রীলঙ্কার সাথে টেস্টে কিপিং করছেন মুশফিকুর রহিম। দলে নেই সে সময়ের দেশসেরা কিপার খালিদ মাসুদ পাইলট। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর যেমন সাধারণ মানুষের মনে ঘুরছিল, ঠিক তেমনি গণমাধ্যমও খুঁজে বেড়াচ্ছিল সেই প্রশ্নের উত্তর। 19 বছর পর যখন দেশের হয়ে 100তম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক নতুন রেকর্ড গড়লেন, তখনই মিলল 19 বছর আগের সেই প্রশ্নের উত্তর। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট জানালেন, দলের কথা ভেবেই তখন নিজ ইচ্ছায় মুশির জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন তিনি। আমি যখন 2006 সালে যখন আমি শ্রীলঙ্কায় ওটা হয়েছিল ঘটনাটা, আশরাফুল তখন ক্যাপ্টেন ছিলেন। মুশফিক বেসিক্যালি ওই সময় কিন্তু ব্যাটসম্যান উইকেট কিপার ছিল, আর আমি ছিলাম কিপার ব্যাটসম্যান। তো ব্যাটসম্যানকে ওইখানে খেলালে আপনি কিন্তু ম্যাচটা ড্র করবেন, ভালো কিছু হবে, সেই মানসিকতা থেকে আমি যখন বলি যে আশরাফুল সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে, জিনিসটা পজিটিভভাবে দেখে। তো এটা তো আসলে কোনো কিছু না, জাস্ট টিম গেম। আমার কাছে মানে দিন শেষে অ্যাট দ্য এন্ড আপনাকে ভালো টিমের জন্য ভালো চিন্তা করতে হবে। এছাড়া দেশের হয়ে 100তম টেস্ট খেলার পথে আছেন লিটন দাস ও নাজমুল শান্ত, বলছেন এই সাবেক অধিনায়ক। আপকামিং অনেক প্লেয়ার আছে, যেমন শান্ত বলেন, সাথে অনেক প্লেয়ার আছে যারা হয়তো অনেক খেলতে পারবেন, বাট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাকে ডিসিপ্লিন হতে হবে। লিটন তো অলমোস্ট অনেক দিন ধরেই খেলছে, আমি মনে করি লিটনের 50% এখন পর্যন্ত দেয় নাই। তার যে ক্যালিবারের প্লেয়ার, আমার মনে হয় যে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। আমার কাছে ভবিষ্যতে ক্রিকেটাররা আরো বড় কিছু অর্জন করবে, এমনটাই প্রত্যাশা খালিদ মাসুদ পাইলটের। সুকন সরকার, নিউজ 24, ঢাকা। শুভ, দেখছিলেন খালিদ মাসুদ ভাই বলছিলেন যে সময়টাতে তিনি তার জায়গাটা ছেড়ে দিয়েছিলেন মুশফিকের জন্য। মুশফিক আসলে কখনো বলেছিল এরকম কোন গল্প? না, আমার আসলে এটা মনে পড়ে না ও কখনো কারোর সাথে এইভাবে। দেখেন, ও আসলে কখনোই কোনো কিছু শেয়ার করে না। ও এই ব্যাপারটা আসলে আমি জানি না, বাট ও কখনো এই জিনিসটা নিয়ে আমাদের শেয়ার করেনি। বাট তারপরেও যেটা আমি বলবো যে পাইলট ভাই যেভাবে বলেছে, আর এটা করতে পারে উনি, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। আসলে এটাতেই প্রমাণ করে যে আসলে সিনিয়ররা কিভাবে জুনিয়রদের আগলে রাখে এবং কোন সময়টাকে একটা সিনিয়র নিজে সরে যে একটা জুনিয়রকে সুযোগ দেওয়া, এটা অনেক বড় ধরনের একটা বড় মাপের কথা উনি বলেছেন। শুভ, আমি এখন একটু ফুটবলের দিকে যেতে চাই, আপনার কাছে ছোট্ট করে জানবো। সেটা হচ্ছে যে ক্রিকেট ফুটবল দুইটা গেমই এখন আসলে খুবই ছন্দে আছে। 23 বছর, প্রায় 23 বছর, মানে 22 বছর 10 মাস পরে বাংলাদেশ ভারতকে হারালো। মানে যে ভারতকে হারাতে পারলেই মনে হয় বাংলাদেশের দর্শকরা উল্লাসে মাতলো যে বিশ্বকাপ জিতেছে। ছোট্ট করে যদি বলেন আপনার অনুভূতি কি ছিল? অসাধারণ অনুভূতি,
দেখেন বাংলাদেশ এটা কাবাডি খেলা হোক, ফুটবল হোক আর ক্রিকেট হোক, আমরা যেরকমটা আনন্দ পাই সেরকমটা আমার বিশ্বাস যে এমিলি ভাইরাও সেম আনন্দটা পায় যখন ক্রিকেটটা জিতে। তো দেখেন এখন ফুটবলের যে একটা ক্রেজ চলছে, যেভাবে ফুটবলটা সামনের দিকে এগোচ্ছে, আমি মনে করি যে এটা আমার মনে হয় যে নেক্সট জেনারেশনের জন্য যদি খুব সুন্দরভাবে পরিকল্পনা থাকে, নেক্সট জেনারেশনের জন্য ফুটবলটা আসলে সবাই এখন যেমন ক্রিকেটটা খেলতে চায়, ফুটবলটাও মানুষ অনেক খেলতে চাবে। জাহেদ হাসান আলী, আপনার টপিকসে এখন আসছি, কারণ এতক্ষণ আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম। ফুটবলে 22 বছর 10 মাস প্রায় 23 বছর পরে বাংলাদেশের জয়, তা আবার ভারতের বিপক্ষে। জামাল ভুঁইয়াকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে বিশ্বকাপ জিততে হবে না, আপনাকে এশিয়ান কাপ খেলতে হবে না, কিন্তু ভারতের বিপক্ষে জিততে হবে, এই যে প্রেশারটা, এই প্রেশারটা আপনারা নিচ্ছেন কিনা? জামাল ভুঁইয়া বলেছিল যে না, আমাদের দলের কোনো প্লেয়ারই এই প্রেশারটা নিচ্ছে না, কিন্তু জেদ আছে যে তারা জিতবেই। বাংলাদেশের ম্যাচটা যদি বর্ণনা করতে হয় বা অ্যানালাইসিস করতে হয়, তাহলে কি বলবেন আপনি? আমি বলবো যে এটা অসাধারণ জয়, এবং এটা তো একটা হিস্ট্রি। ইন্ডিয়া সবসময় আমাদের রাইভাল দল, ইটস নট অনলি ফুটবল, ক্রিকেট, এভরি ইভেন্টে, সব ইভেন্টে ইন্ডিয়াকে হারালে আপনি যেটা বলছেন যে আমাদের আনন্দটা সব থেকে বেশি হয়। এবং আমার প্লেইং ক্যারিয়ার আসলে অনেকবার ইন্ডিয়ার সাথে খেলেছি, কখনো জিততে পারিনি, ম্যাক্সিমাম ম্যাচেস ড্র হয়েছে এবং খুব ক্লোজ ম্যাচ হয়েছে। ইন্ডিয়া যতই র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক উপরে থাক, বাট বাংলাদেশ ইন্ডিয়া এটা আমার কাছে মনে হয় যে সারা জীবনের জন্য একটা রাইভেলিটি থাকবে। অ্যাট দ্য সেম টাইম ওই কম্পিটিটিভ ম্যাচটাও আমার মনে হয় যে সারা জীবন থাকবে। মাঝখানে ইন্ডিয়া আসলে র্যাঙ্কিং অনেক উপরে ছিল, অনেক স্ট্রং দল ছিল, বাট তখনও যখন খেলেছে তখনও কিন্তু ম্যাচটা 50-50 ক্লোজ ম্যাচ হয়েছে, ম্যাক্সিমাম ম্যাচে ড্র হয়েছে। এবং লাস্ট যেটা ম্যাচ খেলেছে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে, এশিয়ান কাপ কোয়ালিফাই, এটা আসলে এই ম্যাচটা জয়টা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে তো আসলে আমাদের তেমন কোনো অ্যাচিভমেন্ট নাই। হ্যাঁ, আমরা আসলে আমাদের দলের যে স্ট্রেংথ, হামজা, সৌমিত্র আসার পরে আমরা আসলে সবাই ধরে নিয়েছিলাম যে আমরা এইখান থেকে হয়তো একটা রেসে থাকবো, বাট সেটা তো আসলে আমরা থাকিনি। বাট আমরা সাপোর্টার বলেন বা ফ্যান বলেন বা ম্যানেজমেন্ট বলেন বা প্লেয়ার বলেন, তারা কিন্তু আসলে এই ইন্ডিয়ার ম্যাচটাকে টার্গেট করেছিল যে এই ম্যাচটা কীভাবে জেতা যায়। এবং প্রেস কনফারেন্সের আগেও কিন্তু হামজা বলেন, সমিত সোম বলেন, তাদের কিন্তু সবারই কিন্তু মানসিকতার ভিতর ছিল এই ম্যাচটাকে কীভাবে বের করা যায়। এবং আমি মনে হয় যে প্লেয়ারদের সেই ডেডিকেশনটা তারা মাঠে দেখিয়েছে, যেভাবে সামহাও তারা ম্যাচটা জিতেছে। বিশ্লেষণ করতে গেলে হয়তো অনেক কিছু আসবে, বাট আমার কাছে মনে হয় যে জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং আমি সবসময় একটা কথা বলি যে আপনি ইনসাইড দ্য ফিল্ড আপনি কি খেললেন ডাজেন্ট ম্যাটার, আপনাকে ম্যাচটা জিততে হবে। এবং সেটা যদি আপনি খারাপ ফুটবলও খেলেন, আপনি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ অনেক বেটার ম্যাচ খেলছে, বাট আমরা কিন্তু ম্যাচ জিততে পারিনি। বাট ইন্ডিয়ার সাথে আমার কাছে মনে হয় যে জয়টা দুর্দান্ত ছিল, এবং এটা আমার কাছে মনে হয় যে নট অনলি ফুটবলার ফ্যান্স, সারা বাংলাদেশের যে 18 কোটি মানুষ এসে সবাই এটাকে এনজয় করছে। কারণ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হলে সেটার উত্তেজনা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। আপনি কিন্তু কিছুদিন আগে বলেছেন, মানে এই ম্যাচের আগে যখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের স্টার্টিং 11টা কেমন হওয়া উচিত এবং বাংলাদেশে কোন প্লেয়ারদেরকে খেলানো উচিত, আপনি কিন্তু একটা নাম বলেছিলেন যে মোরসালিন বাংলাদেশের সবচাইতে পিওর এবং ট্যালেন্টেড প্লেয়ার বাংলাদেশিদের মধ্যে, সো তাকে আসলে খেলানো উচিত। হ্যাভিয়ার কাবরেরা শেষ পর্যন্ত তাকে খেলায় মাঠে, এবং সেই কিন্তু ব্যবধানটা গড়ে দেয়। এই যে গোলটা, এই গোলটাকে আপনি কিভাবে দেখছেন? ইট ওয়াজ ফ্যান্টাস্টিক কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, কাউন্টার অ্যাটাকটা স্টার্ট করে কিন্তু মোরসালিন। আপনি দেখবেন সেট পিস থেকে যখন ক্লিয়ারেন্স হয় ডিফেন্স থেকে, তখন কিন্তু মোরসালিন ওইটাকে কন্ট্রোল করেন, ওয়ান টাচে কিন্তু সে রাকিবকে দেয়। এবং রাকিব আমার কাছে মনে হয় এই মুহূর্তে সাউথ এশিয়ার বেস্ট রাইট উইঙ্গার বলেন বা লেফট উইঙ্গার বলেন, স্পিডি জায়গা থেকে তার থেকে স্পিডি প্লেয়ার এই মুহূর্তে আমাদের দক্ষিণ এশিয়াতে নেয়, সত্যি কথা। এবং সে যেটা করে দেখিয়েছে দুর্দান্ত। এবং মোরসালিন যখন আসলে দেখবেন যে ফার্স্ট টাচে যখন রাকিবকে বলটা দেয়, সে কিন্তু ওই জায়গাটা মানে থেমে থাকেনি, সে কিন্তু একদম বক্সের ভিতরে কিন্তু পেনিট্রেট রান করেছে। এবং রাকিব যেটা করেছে যে এত সুন্দর ক্রসটা করেছে, আমার কাছে মনে হয় যে মোরসালিনের 70% গোলের অবদানটা কিন্তু রাকিবই তৈরি করে দিয়েছে। এবং মোরসালিন কাউন্টার অ্যাটাকে যেটা থাকে যে টাইমিং অফ পাস, টাইমিং অফ রান, যেটা ওদের দুজনের ভিতর খুব সুন্দর ছিল এবং গোলটা দেখতে অনেক ভালো লেগেছে। এবং আপনি যেটা বলেন যে মোরসালিনকে আমি স্টার্টিং লিমিটে কেন চেয়েছিলাম, মোরসালিন দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। আমার কাছে মনে হয় যে হামজা এবং সমিত সোমের পরে যদি আমাদের দলের সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার থাকে, হি ইজ মোরসালিন। এবং অলরেডি কিন্তু 7 গোল ইন্টারন্যাশনাল ম্যাচে করে ফেলছে। এবং ও যদি ওর ডিসিপ্লিন লাইফটা মেনটেন করতে পারে, আমি সবসময় বলি যে আপনি 2-3 বছর জাতীয় দলে খেলেন, অনেক হাইপ তৈরি করলেন, তারপর হারিয়ে গেলেন, এটা একটা ক্যারিয়ার না। আমি চাই যে ও 10 বছর জাতীয় দলে খেলুক, ক্লাব ফুটবলে 10 বছর খেলুক। আমার কাছে মনে হয় যে আমরা যে ইন্টারন্যাশনাল ম্যাচে 17-18টা গোল করেছি সেগুলো ছাড়িয়ে যাক, বিকজ হি হ্যাভ দ্যাট পোটেনশিয়াল এবং ওর ভিতর ওইটা রয়েছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে চাই যে ওইটা মেনটেন করুক। জাহিদ হাসান আমেলি এবং শামসুর রহমান শুভ, আমরা একটি বিরতি নিয়ে আসবো, বিরতির পরে তারপরে আবার এইসব বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে। সেই ফুটবলের ঐতিহাসিক মুহূর্তটা আমরা একটু দেখে আসতে চাই। ভারতের বিপক্ষে প্রায় 23 বছর পর, অর্থাৎ 22 বছর 10 মাস পর বাংলাদেশ যে জয়টা পেল, জয় পেয়ে পুরো বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসালো, সেই জয়ের গল্পটা আমরা একটু শুনে আসতে চাই। ভারতকে হারিয়ে প্রায় 23 বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। 2003 সালে এই মাঠেই শেষ জয় পেয়েছিল লাল সবুজরা। সেই ইতিহাস নতুন করে লিখল হামজা, সমিত, মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গ্যালারিতে বাঘের গর্জন, আর মাঠে হামজা, মোরসালিনদের। ভারতের সাথে ম্যাচের প্রথম থেকেই চেপে ধরে বাংলাদেশ। 12 মিনিটে রাকিবের অ্যাসিস্টে মোরসালিনের দুর্দান্ত গোল। 1-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। উৎসবের আমেজ তৈরি হয় ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এরপরেই রাফ অ্যান্ড টাফ ফুটবলে মনোযোগ দেয় ভারত। তবে প্রতিপক্ষের এমন আক্রমণ পাত্তা পায়নি। প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ মিস করে লাল সবুজের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ডিফেন্সিভ ফুটবলে মনোযোগ ছিল বাংলাদেশের। তবে 77 মিনিটে আরও একটি সহজ গোলের সুযোগ হারায় লাল সবুজরা। কিছুক্ষণ পর বাংলাদেশের পেনাল্টির আবেদন নাকচ করে রেফারি। তবে এবার আর অতিরিক্ত সময় গোল হজম করতে হয়নি বাংলাদেশের। শেষ মিনিট পর্যন্ত শক্ত ডিফেন্সে ভারতকে হতাশায় ডুবিয়ে মাঠ ছাড়ে বাংলার ফুটবলাররা। প্রায় 23 বছর আগে এই ঢাকা স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। মাঝের সময়টা ভারতের সাথে লড়াই করতে না পারলেও শেষমেশ এই ঢাকা স্টেডিয়ামেই জয় তুলে নিল হামজা, সমিতরা। আর এই জয়ে বাংলাদেশের ফুটবল চলে গেল নতুন এক দিগন্তে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আপনার কাছে আসি, কারণ হচ্ছে ক্রিকেট, ফুটবল ভারতকে হারানো, ক্রিকেট ভারতকে হারাতে পারে না, ফুটবল ভারতকে হারিয়েছে, এসব নিয়ে কিন্তু একটা আলোচনা তৈরি হয়ে গিয়েছিল তখন সেই মুহূর্তে। সো খেলা তো বাংলাদেশের বাংলাদেশের জার্সি পরে যখন কেউ খেলে তখন আমরা সবাই তাদের সাপোর্ট করি। আপনার আসলে কেমন লেগেছে, ছোট্ট করে যদি বলেন? না, অসাধারণ লেগেছে। ফুটবল বললামই তো যে ফুটবল এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন কিন্তু সবাই ঘরে ঘরে কিন্তু ফুটবল খেলাটা দেখে। আর একটা সুন্দর একটা টিম গেম হয়েছে, সুন্দরভাবে সবাই খেলেছে। যারাই খেলেছে সবাই চেষ্টা করেছে বাংলাদেশকে একটা জয় এনে দেওয়ার জন্য। তো আমি মনে করি যে মোরসেলিন যে সুন্দর রাকিবের পাসে যে সুন্দর একটা যতটুক পাস হওয়ার দরকার, যতটুকু স্পিডে হওয়ার দরকার এবং যেভাবে ফিনিশ করার দরকার সেটা কিন্তু মোরসেলিন করেছে। জাহিদ হাসান আমেলি, শামসুর রহমান শুভ কিন্তু বেশ ভালোই ফুটবল বুঝেন, কারণ আপনি দেখলেন যে বর্ণনা করলেন। আমি একটা প্রশ্ন জানতে চাই, যে হচ্ছে যে হামজা চৌধুরী কিন্তু একটা গোল সেভ করেছিল, মিতুল মারমা বের হয়ে আসছিল। ওই গোলটা যদি সেভ না হতো তাহলে আসলে কি হতে পারতো শেষ পর্যন্ত? না, ওভারঅল যদি বিশ্লেষণ করেন খেলায় তো আসলে আমরা গোলটা দিয়েছি এবং আমরা যেটা করেছি যে আমরা আমাদের ডিফেন্সিভ শেপটা একদম 90 মিনিটস পর্যন্ত ক্লিয়ারেন্স রেখেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে আমাদের জয়টা ইম্পর্টেন্ট ছিল এবং আমাদের ডিফেন্ডিং শেপটা কি থাকবে এটা সবাই কিন্তু বেশ ভালো করেছে। এবং আমরা যখন যে গোলের সুযোগ ইন্ডিয়া পেয়েছিল, এটা আপনার গোল লাইন ক্লিয়ারেন্স কিন্তু হামজা করেছে, এটা কিন্তু কনফার্ম গোল হতো এবং এটার স্টার্টটা করে কিন্তু মিতুল মারমা, কারণ আমরা যেভাবে বিল্ড আপ করছিলাম ওইটা হচ্ছিল না এবং ওখান থেকেই কিন্তু ওরা ওখানে বল পেয়েছে এবং ওরা কিন্তু সুযোগটা। বাট হামজা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের পুরো ফুটবলের অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড এই পুরো চেঞ্জের মেইন প্যাটার্নটা সে তৈরি করেছে। সব ঠিকই আছে। হামজা চৌধুরীর কারণে আসলে বাংলাদেশ খুব ভালো করেছে এবং বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল দুই খেলায় এগিয়ে যাক। আপনাদের অনুষ্ঠানে আপনাদের উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শামসুর রহমান শুভ এবং জাহিদ হাসান আমেলি। দর্শক, আপনারা দেখছিলেন গেম অন। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আমাদের সঙ্গে থাকুন।